আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধান লক্ষ্য, জানালেন তারেক রহমান। দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কাউকে ছাড় নয়। 24শে গণ অভ্যুত্থানের পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি, অভিযোগ জামাত আমিরের। ইসলামের শাসন কায়েম হলেই সোনার বাংলা গড়া সম্ভব। রমজানের আগেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকার তাগিদ বিশ্লেষকদের। চলতি বছরের জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ সংস্কার কমিশনের। আদালতের উপর চাপ কমাতে সালিসি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতির সুপারিশ। এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। 30 সদস্যের নির্বাহী কমিটি গঠন। নির্বাচনের আগে স্বজন হত্যার বিচার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করায় রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অন্যায় বা শৃঙ্খলা বিরোধী কাজ করলে কোনো ছাড় দেয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ 1.5 যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল 15 বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই 60 লক্ষের কম। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। পরে 1600 কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। মইনুল আহসান, এটিএন বাংলা। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দেশের স্বার্থে প্রবীণদের ত্যাগ ও অবদানের কথা তরুণ প্রজন্মকে মনে রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশ গঠনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাস্তা দাসের রিপোর্ট।
প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তার সাহসী সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করলেন শুভানাধ্যায়ীরা। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনায়। প্রয়াত সাংবাদিকের মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহফুজুল্লাহ ছিলেন একজন প্রভাবশালী সাংবাদিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেছেন। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছেন, সেই স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও লুটপাটের কঠোর সমালোচনা করায় মাহফুজুল্লাহকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আজকালকার সাংবাদিকেরা অনেকেই, না আমি সকলের কথা বলি না, অনেকেই তা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে। কথাটা ভালো হলো না, তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বাংলা ও ইংরেজি ভাষায় ৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তার লেখা বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে হার লাইফ হার স্টোরি বইটি অন্যতম। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থানের পরেও এখনও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে গণজমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, অতীতেও সোনার বাংলা গড়তে গিয়ে দেশ ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, একমাত্র ইসলামের শাসন কায়েম করতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনকে সাথে নিয়ে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গণজামায়াতের সম্মানিত সভাপতি। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামাত ইসলামীর জনসভা। পাখির চোখেই বোঝা যায় এর বিস্তৃতি ছড়িয়ে গেছে কতটা। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া এই জনশ্রুতি জানান দেয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রস্তুতি চলছে পুরোদমে। ৩৪,০০০ মানুষ। এ সময় মঞ্চে একে একে দেখা গেল জেলা জামাতের সিনিয়র নেতাকর্মীদের। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যে রাজনীতিতে দেশ ছেড়ে পালাতে হয় তা বদলানোর ডাকও দেন তিনি। আমরা আসলে এই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। ২৪শে মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে ২৪-এর পরে সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা, দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল আসলেও তরুণ প্রজন্মকে এবার নির্বাচনে ইসলামের শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। বলেন, ইসলামের পথেই আছে প্রকৃত মুক্তি। এই ৫৪ বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটা এই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এ সময় দীর্ঘদিন কারাবরণ করা জামাত নেতা এটিএম আজহারের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ২৫ তারিখ পর্যন্ত আলটিমেটাম দেন তিনি। এর মধ্যে মুক্তি না দিলে তিনি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করবেন। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা।
রমজানের আগে আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলের হাল ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটি বাংলাকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যোগ্য নেতারাই দলকে এগিয়ে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, নীতি ও কাজে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকতে হবে নতুন দলের কারিগরদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যাদের দুঃসাহসিক ভূমিকায় হলো জুলাই বিপ্লব, আওয়ামী দুঃশাসনের পতনে নতুন রূপে বাংলাদেশ, গণঅভ্যুত্থানে সেই কারিগরদের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক দল আসার খবরটা পুরনো হলেও কেমন হচ্ছে নেতৃত্ব তা নিয়ে জনমনে আগ্রহের শেষ নেই। গণঅভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে যারা গ্রহণযোগ্য হয়েছে, এস্টাবলিশড হয়েছে সমাজে, আমরা মনে করি যে তাদেরই সামনে থাকা উচিত। রমজানের আগে হবে এটা একেবারেই নিশ্চিত। বেশ কয়েকটা উপকমিটি হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে হয়তো আমরা একদম চূড়ান্ত তারিখটা নির্ধারণ করতে পারবো। আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সরকারি পদ ছেড়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন এটি প্রায় নিশ্চিত, বলছেন গণঅভ্যুত্থানের এই কারিগর। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই চায়। এখন এটা আমরা নাহিদ ইসলামকে বলেছি যে আপনি যদি আমাদের এই যে আমাদের চাওয়া এটার প্রতি এবং জনগণের চাওয়া এটাকে যদি আপনি সম্মান করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেওয়া। সিদ্ধান্ত নাহিদ ইসলাম নেবে। নাহিদ ইসলাম বলেছেন যে তিনি ভাবছেন এই ব্যাপারে। দল গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে কিছুটা মত পার্থক্য সামনে এলেও তাকে বড় করে দেখছেন না জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বাম ডান, কে সাবেক শিবির কিংবা কে সাবেক ইসলামপন্থী, কে সাবেক বামপন্থী, এই ধরনের বিভাজন আমরা করি না। যে কোনো সিদ্ধান্ত সংগঠনের ফোরামের মধ্যে হবে। এই কেন্দ্রীয় সদস্যদের 187 জনের মধ্যে 110 জনের বেশি সদস্যদের উপস্থিতিতে আমরা একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সাধারণ সভা করেছি। পুরো বডি একসাথে থেকে এই রাজনৈতিক দলটা জনগণকে উপহার দেব, এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা আর জনমতের ভিত্তিতে নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। তিনি মনে করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন বাড়ছে, তেমনই আছে আশাভঙ্গের শঙ্কাও। এদের চিন্তা চেতনার মধ্যে কিছুটা অভিনবত্ব আছে। সব পথের লোককে একটা জায়গায় আনতে চায়, কিন্তু এটা তো আনলেই হবে না। এটাকে তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে। এখানে জামাতের লোকও থাকতে পারে, এখানে বিএনপির লোকও থাকতে পারে, অথবা প্রো আওয়ামী লীগ করানোর লোকও থাকতে পারে। একটা নীতিগত বিষয় নিয়ে আপনি এতগুলো মত এবং পথের লোকগুলোকে কিভাবে একত্রে পরিচালনা করবেন, এটা একটা ডিফিকাল্ট জব হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে আমি মনে করি যে তারা একটা নতুন আইডিয়া সামনে নিয়ে আসছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবকিছু ছাপিয়ে পেশিশক্তি ও অর্থের প্রভাব কাটিয়ে তরুণরা কতটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে তা সময়ই বলে দিবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে নিহতদের বিচারের আগে নির্বাচন দিলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। জাতীয় প্রেসক্লাবে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণহত্যার বিচার না করে একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আরেক দল ক্ষমতায় বসার জন্য দ্রুত নির্বাচন চাইছে। এদের প্রতিহত করার আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেল জুলাই আগস্টে অবসান ঘটে দীর্ঘ 1.5 যুগের শেখ হাসিনার স্বৈরাশাসনের। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে অপশাসনের কবল থেকে মুক্ত হয় স্বদেশ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। হারানো স্বজনদের পরিবারের দাবি একটাই, জুলাই হত্যার দ্রুত বিচার। যারা এই দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছে এই শহীদদের রক্তের বিনিময়ে, আহত ভাইদের অঙ্গের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আজকে তাদের যদি হত্যার বিচার না হয় তাহলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তাও তার দোষ কমবে না। তার নির্দেশে যারা যারা এই কাজগুলা করছে তাদেরকেও ধরতে হবে। ধরে বাংলার মাটিতে
ফাঁসি নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ জুলাই হত্যার বিচার না করে একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আরেক দল ক্ষমতায় বসার জন্য দ্রুত নির্বাচন চাইছে। যাদেরকে আমরা রাজপথে ডেকে নিয়ে এসেছিল সমন্বয়করা, সেই সমন্বয়করা আজকে তাদের ক্ষমতায় তারা উপদেষ্টা হয়েছেন, অথচ তাদের ডাকে আমরা যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের বিচারের দাবিতে তাদের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং তার দোষীদের কতবার ফাঁসি দেওয়া দরকার, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। নির্বাচনের আগে প্রতিটি হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরে জুনের মধ্যে সব সমতল পাহাড়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে স্থানীয় সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত 64 পৃষ্ঠার এই সুপারিশমালায় বলা হয়েছে, জাতীয় সংসদের এমপিদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে স্থানীয় সরকারের নির্বাচিতরা। এতে আরও উল্লেখ করা হয়েছে, আদালতের উপর চাপ কমাতে প্রতিটি উপজেলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এবং গ্রাম আদালত বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে সালিসি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া দরকার। গত বুধবার স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ 29,000 টাকা উদ্ধার করা হয়। এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানী থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস বাস সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় এলে ডাকাতদের কবলে পড়ে। আনুমানিক রাত 1:45 থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বাসে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানি করে কয়েকজন ডাকাত। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। এরপর অপরাধীদের ধরতে সাভারে ব্যাপক অভিযান চালায় টাঙ্গাইল জেলা পুলিশ। এতে 3 জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এদের মধ্যে দলনেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ও সাভার মডেল থানায় বাস ডাকাতি সহ মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। 6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে ক্যাম্পাস জুড়ে হামলাকারীদের ছবি সম্বলিত পোস্টার লাগায় তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদে নতুন নিয়োগ এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রশাসন, পুলিশ কেউ তাদের বিরুদ্ধে কোনো অবস্থা গ্রহণ করতে পারেনি। ক্যাম্পাস জুড়ে তাদের পোস্টার টাঙানো, যে মানে সব চিহ্নিত করা যে রয়েছে সন্ত্রাস। আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিবাদ শক্তিকে আবারও পুনর্বাসনের চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চোখ, দাঁত ও ডায়াবেটিস রোগে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা নেন সহস্রাধিক রোগী।
ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সহায়তা দিতে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চোখ ও দাঁতের অসুখ এবং ডায়াবেটিসে আক্রান্ত অন্তত 1000 মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় আদ্দিনের এই চিকিৎসা ক্যাম্পের প্রশংসা করেন সেবাগ্রহীতারা। টাকা পয়সা লাগতেছে না, এই জন্য এই জায়গায় ডাক্তারের কাছে দাঁতের অভিজ্ঞতা দেখা দিয়েছে। গরিব মানুষ বাড়ির কাছে বাইরে গেলে খরচ লাগে বেশি, এই জন্য এই জায়গায় এসেছি। বাসায় করে তাদেরকে আমরা বাস নিয়ে আসছি, বাসে করে আদ্দিন চক্ষু হাসপাতালে নিয়ে যাবো, এখানে নিয়ে অপারেশন করবো। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। ভবিষ্যতে আর্ত মানবতার সেবায় প্রত্যন্ত এলাকাগুলো এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের কথা জানান আয়োজকরা। ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, ওনার কাছে আমরা দাবি রাখছি যে পরবর্তী যাতে এর থেকে বড় ক্যাম্পিং হয় এবং এলাকার মানুষ যাতে এর থেকে সেবা পায়। এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে আদ্দিনের এই কর্মসূচির প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ না করে কেউ যদি ফ্যাসিবাদে সহায়তার চেষ্টা করে তবে তাদের শক্ত হাতে দমন করা হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা শহীদদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি এই রাষ্ট্রকে এমন একটি বিনির্মাণের জায়গায় রেখে যাওয়া হবে যে রাষ্ট্র ব্যবস্থায় আপনার ভোট আপনি দিতে পারবেন, যে রাষ্ট্র ব্যবস্থায় আর কোনো মায়ের বুক খালি না হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ, আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, সভাপতি রকুনুজ্জামান রিয়াজ, আদ্দিন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উৎসবমুখর পরিবেশে চলছে টেলিভিশন ও ডিজিটাল নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের ভোট গ্রহণ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নির্মাতা সালাউদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল পরিষদ এবং শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান পরিষদ। ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী 2 বছর সংগঠনটি পরিচালনা করবে। সংগঠনের প্রতি ভালোবাসার কারণে তারা এই তরুণ এবং মেধাবী নির্মাতারা কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। ঐক্যের ক্ষেত্রে কোনো ফাটল থাকবে না। আমরা যারাই নির্বাচিত হই আজকে বিকালের পর থেকে আমরা সকলেই বন্ধু। যারাই নির্বাচিত হবেন তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। এটা এমন একটি জায়গা যেটা প্রতিচ্ছবি হিসাবে কাজ করবে আমাদের সমাজের। সাধারণ যে সদস্য তাদের প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো যাতে পূরণ করতে পারে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অর্থনীতি গতিশীল করতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ। ঢাকা চেম্বারে বাংলাদেশের অর্থনীতি বেসরকারি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, 7 ভাগ রপ্তানি আয়ের বিপরীতে আমদানি হয় 9 ভাগ। টাকা ছাপানো, বাজার নিয়ন্ত্রণ, সরকারের কার্যকর নীতির অভাবে মূল্যস্ফীতি কমছে না বলে জানিয়েছেন গবেষকরা। আসছে বাজেট গতানুগতিক হচ্ছে জানিয়ে তারা বলেন, রাজনীতি ও ক্ষমতার পট পরিবর্তনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে পারেনি নীতি নির্ধারকরা। Uninterrupted supply of energy is critical in maintaining productive capacity for smooth operation and supply chain management. Provide low-cost financing, productivity-enhancing support, and policy reforms to help manufacturers manage increased labor costs while maintaining competitiveness. Long-term investments a governmented je commitment chilo on lower subsidized income taxes. This has etake 10 থেকে 20% korate kintu ekta investment private hok othoba foreign direct investment hok ekta huge negative impact ebong amader country outlook er upore ekta negative impact feleche. এবারে আন্তর্জাতিক সংবাদ।
রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন অর্থ সহায়তা দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে। সংস্থাটির নাম কেউ কোনোদিন শোনেননি বলেও উল্লেখ করেন তিনি। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের ছোট সংস্থা $10,000 পেয়ে থাকে। রাজনৈতিক পরিমণ্ডল বলতে কি বোঝানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও ভোট দিতে উৎসাহী করতে ভারতে $21 মিলিয়ন দেয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এবারে পার্টেক্স খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে 352 রানের জয়ের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 27 রান। এর আগে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলে 43 রানে ফিল সল্ট ও জেসি স্মিথের উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেটে জো রুটকে নিয়ে 158 এবং পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে নিয়ে বেন ডাকেট 61 রান যোগ করে ইংলিশদের বড় স্কোর গড়ার পথে নিয়ে যান। শেষ পর্যন্ত 8 উইকেটে 351 রানে থামে ইংলিশরা। বেন ডাকেট করেন 161 রান, জো রুটের ব্যাট থেকে আসে 68 রান। নেপালকে 53-29 পয়েন্টে হারিয়ে 5 ম্যাচের কাবাডি স্টেটে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ে ঐতিহাসিক মুহূর্ত ফিরিয়ে আনল লাল সবুজের দল। রাজধানীর পল্টন মাঠে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নিওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন। স্বাগতিক দেশের মিজানুর রহমান সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। একই ভেন্যুতে আগামীকাল বিকেলে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুরু হবে 7ম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। 4 দিনের এই প্রতিযোগিতা উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন জানান, অ্যামেচার গলফারদের নিয়ে 5টি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে কয়েকজন বিদেশি সহ আনুমানিক 850 গলফার অংশ নেবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধান লক্ষ্য, জানালেন তারেক রহমান। দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কাউকে ছাড় নয়। 24-এর গণ অভ্যুত্থানের পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি, অভিযোগ জামাত আমিরের। ইসলামের শাসন কায়েম হলেই সোনার বাংলা গড়া সম্ভব। রমজানের আগেই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকার তাগিদ বিশ্লেষকদের। চলতি বছরের জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ সংস্কার কমিশনে। আদালতের উপর চাপ কমাতে সালিসি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতির সুপারিশ। এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ, 30 সদস্যের নির্বাহী কমিটি গঠন, নির্বাচনের আগে স্বজন হত্যার বিচার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।